সময়টা 1992 সালের 29শে মার্চ। তখন বোম্বে শহরের অলিতে গলিতে সবার মুখে শুধু একটি জিনিসেরই চর্চা হতো, বোম্বে স্টক এক্সচেঞ্জ। খবরের পাতায় খেলার খবরের থেকে বেশি প্রচলিত ছিল স্টক মার্কেটের খবর। এসব কথা আমাদের বলছিল সিনেমার হিরো ভাস্কর। পেশায় ভাস্কর একজন ব্যাংক কর্মকর্তা। একদিন ভাস্কর সকালে ঘুম থেকে উঠে জগিং করতে যায়। জগিং করে বাড়ি ফেরার সময় তার সামনে 3টি গাড়ি এসে থামে। গাড়ি থেকে কয়েকজন লোক বেরিয়ে এসে তাকে ঘিরে ধরে। তারা সবাই সিবিআই অফিসার। অফিসার বলে তাকে এক্ষুনি তাদের সঙ্গে ব্যাংকে যেতে হবে। ভাস্করকে সাথে নিয়ে সিবিআই অফিসাররা তার ব্যাংকে পৌঁছায়। তারা ব্যাংক ও ভাস্করের অ্যাকাউন্ট স্টেটমেন্ট বের করে। ভাস্কর তাদেরকে জিজ্ঞেস করে এখানে হচ্ছেটা কি। অফিসার এবার আসল কথায় আসে। ভাস্করের বিরুদ্ধে ব্যাংকের টাকা মিসইউজ করার অভিযোগ আছে। ভাস্করের বাড়িতেও কিছু সিবিআই অফিসার ইনভেস্টিগেট করতে যায়। ভাস্করের স্ত্রী সুমতি তাকে ফোন করলে সে সুমতিকে কোঅপারেট করতে বলে। ভাস্করকে দেখে কিন্তু মোটেও চিন্তিত বা ভীত লাগছিল না। চলুন এবার দেখা যাক আসল ঘটনাটা কি। 1989 সালের 11ই আগস্ট ভাস্কর মগধা ব্যাংকে ক্যাশিয়ারের কাজ করে। তার মাসিক বেতন মাত্র 6,000 টাকা। তখনকার দিনে 6,000 টাকা কম না হলেও বাজারে তার প্রচুর দেনা ছিল। ব্যাংক থেকে সে প্রায় 36,000 টাকা লোন নিয়েছে। এছাড়া আরও অনেকের কাছে অনেক টাকা ঋণ রয়েছে। তার ব্যাংকের রিজিওনাল ম্যানেজার হিমাংশু রায়। হিমাংশু বাবু রাগী মেজাজের মানুষ হলেও ভাস্করের কাছে তিনি খুশি। তাদের ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার অতীশবাবু কিছুদিনের মধ্যে রিটায়ার করবেন। যদি ভাস্কর তার টার্গেট পূরণ করতে পারে তাহলে অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজারের পদ সেই পাবে। এমনকি হিমাংশু স্যার নিজেও বলেছে যে সে এই পদের জন্য তার নাম রেকমেন্ড করবে। তাদের ব্যাংকের ভল্ট ম্যানেজার নারায়ণ স্যার কখনো টাইম মতো ব্যাংকে আসে না, আর ব্যাংক বন্ধ করার সময় সে থাকে না। তখনকার দিনে আজকের মতো কম্পিউটারে সব কাজ হতো না। তাদেরকে ম্যানুয়ালি খাতায় সব লিখে রাখতে হতো। মাস শেষে তারা এক এক করে তা কম্পিউটারে আপডেট করা হতো, আর প্রতি 6 মাস অন্তর তার একটি রিপোর্ট বানিয়ে রিজার্ভ ব্যাংকে সাবমিট করতে হতো। ভাস্কর শেষ 3 বছর ধরে এই ব্যাংকের বেস্ট এমপ্লয়ি অব দ্য ইয়ার হয়ে আসছে। তার একটা শখ আছে, মারুতি 800। যারা ব্যাংকের কাছ থেকে নেওয়া লোন মেটাতে পারে না, ব্যাংক তাদের কোনো দামি জিনিস তুলে নিয়ে আসে। তাদের ব্যাংকে এমন একটি মারুতি 800 ছিল। ভাস্কর প্রতিদিন ব্যাংকে যাওয়ার সময় এবং ব্যাংক থেকে বাড়ি যাওয়ার সময় গাড়িটিকে দেখে ভাবতো যদি সে এই গাড়িটি কিনে নিতে পারতো। কিন্তু তার আয়ে ঠিকমতো সংসার চালানো সম্ভব হয় না, তো এই মারুতি 800 তো অনেক দূরের ব্যাপার। এজন্য ভাস্কর তার চাকরির পাশাপাশি ব্যাংকের সামনে একটি ক্যাফেতে বসে সাইড বিজনেস করে। ব্যাংকে এমন অনেক লোক আসে যারা তাদের নিজেদের ফর্ম ঠিক করে ফিল আপ করতে পারে না। ভাস্কর তাদের কাছ থেকে কিছু টাকার বিনিময়ে ফর্ম ফিল আপ করে দেয়। এছাড়া কিছু কমিশনের বিনিময়ে অনেকে লোন অ্যাপ্রুভ করে দেয়। এই কাজে সাহায্য করে তার বেস্ট ফ্রেন্ড সাম্বা আর ভাস্কর ছোটবেলা থেকে একসঙ্গে পড়াশোনা করে এসেছে। পড়াশোনায় ভালো হওয়ায় ভাস্কর ব্যাংকে চাকরি পেয়ে গেছে, আর পড়াশোনায় খারাপ হওয়ায় সাম্বা একই ব্যাংকে পিয়নের কাজ করে। একদিন তার ব্যাংকে অ্যান্টনি নামের এক ব্যবসায়ী লোনের জন্য আসে। তার 2 লাখ টাকা লোনের প্রয়োজন, কিন্তু তার কাছে জমা রাখার মতো কিছুই ছিল না। তার কাছে ছিল শুধু পোর্টের ট্রেডিং লাইসেন্স। কিন্তু ভাস্কর বলে এটা জমা রেখে সে 2 লাখ টাকা লোন পাবে না। ভাস্কর তার পাড়ার অনেকের কাছ থেকে অনেক টাকা ধার করে রেখেছে। তারা তাকে দেখলেই টাকার জন্য তাগাদা দিতে থাকে। এর মধ্যে প্যাটেল নামের এক লোকের কাছ থেকে ভাস্কর প্রায় 10,000 টাকা ধার নিয়েছিল। ভাস্কর তার কাছে আর কয়েকদিন সময় চায়। প্যাটেল তাকে বলে সামনের মাসের মধ্যে যদি সে টাকা শোধ করতে না পারে তাহলে তার কপাল দুঃখ আছে। এবার ভাস্করের পরিবার সম্পর্কে জানা যাক। ভাস্করের ভাই ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য এখনও এন্ট্রান্স দিয়ে যাচ্ছে। তার বোন অনার্স নিয়ে পড়ছে। ছোটবেলায় তার মা মারা গেছে। তার বাবা একজন স্বনামধন্য চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন, কিন্তু বন্ধুদের সাথে ব্যবসা করতে গিয়ে বন্ধুরা তাকে ধোকা দিয়ে ব্যবসা নিজেদের নামে করে নেয়। এই ঘটনায় শক পেয়ে তিনি প্রায় প্যারালাইজড হয়ে যান। এখন শুধু তিনি ঘরে বসে থাকেন, কারোর সাথে কোনো কথা বলেন না। ভাস্করের স্ত্রীর নাম সুমতি। তাদের কার্তিক নামের এক ছেলে আছে। ভাস্করের আর্থিক অবস্থা খুব একটা ভালো না হওয়ায় সুমতির পরিবার সুমতির সঙ্গে ভাস্করের বিয়ে দিতে চায়নি। কিন্তু সুমতি পরিবারের বিরুদ্ধে গিয়ে ভাস্করের সাথে পালিয়ে বিয়ে করে। সুমতি তার স্বামীর আর্থিক অবস্থাটা বুঝতে পারে। তার নিজের একটি স্বপ্ন আছে, সুমতি খুব ভালো আচার বানাতে পারে। সে চায় সে একদিন হোম ফুড বিজনেস চালু করবে, কিন্তু এর জন্য অনেক টাকার প্রয়োজন। সুমতি সে কথা ভাস্করকে বললে ভাস্কর বলে যে আগে আমার লোনটা শোধ করি, তারপর তোমার ব্যবসার জন্য লোন তুলতে পারবো। আজ সুমতির ভাইপোর জন্মদিন। সুমতি কার্তিক ও ভাস্করকে নিয়ে তার বাবার বাড়ি যায়। যাওয়ার আগে ভাইপোর জন্য কিছু গিফট কেনার কথা ভাস্করকে জানালে ভাস্কর বলে তার কাছে এই মুহূর্তে গিফট কেনার মতো টাকা নেই। সুমতি কার্তিকের প্রিয় খেলনা পুতুল তার ভাইপোকে গিফট হিসেবে দিয়ে দেয়। ভাস্কর সুমতিকে জিজ্ঞেস করে সে এমনটা কেন করলো। সুমতি বলে কার্তিককে সে এটা বলে রাজি করেছে যে এরপরের জন্মদিনে তাকে আরও অনেক খেলনা কিনে দেবে। শ্বশুরবাড়িতে কেউ ভাস্করকে খুব একটা গুরুত্ব দেয় না। তার সামনে অন্যদের জিজ্ঞেস করে যে তারা আসতে দেরি করলো কেন, কিন্তু ভাস্করকে সেরকম কোনো কথাই জিজ্ঞেস করা হয় না। সুমতির মা সুমতিকে বুদ্ধি দেয় যে তার এখনো খুব একটা বয়স হয়নি। ভাস্করকে ছেড়ে কার্তিককে নিয়ে বাবার বাড়ি চলে এলে তার দাদা একটা ব্যবস্থা করে দিতে পারবে। এ কথায় সুমতি রেগে যায়। বার্থডে পার্টিতে কার্তিক তার মামির কাছে আরেক পিস কেক চাইলে তার মামি তা দিতে চায় না। সুমতি এটা দেখে কার্তিককে প্লেট নিচে রাখতে বলে। সুমতি তৎক্ষণাৎ ভাস্কর আর কার্তিককে নিয়ে সেখান থেকে চলে আসে। তারা এক ধাবায় বসে। ভাস্কর তাদের জন্য 3টি ভরাপাও আনতে চায়, কিন্তু দাম দেওয়ার সময় দেখতে পায় তার কাছে পর্যাপ্ত টাকা নেই। দোকানদার তা বুঝতে পেরে তাকে 2টোর দামে 3টি দিয়ে দেয়। সুমতি এবার আর কান্না ধরে রাখতে পারে না। সে ভাস্করকে বলে এরা কেমন লোক, একটা বাচ্চা কেক খেতে চেয়েছে বলে তার সঙ্গে এমন ব্যাপারটা করলো। আজ যদি তাদের কাছে টাকা থাকতো তাহলে সম্মান আর ভালোবাসা তারা দুটোই পেত।
যদি কোনোদিন তারা ধনী হতে পারে তাহলে এই মানুষগুলো তাদের চারপাশে ঘুরঘুর করবে, কিন্তু তখন তাদেরকে সে একটা পয়সাও দেবে না। ভাস্কর প্রমোশন পাওয়ার জন্য মন দিয়ে তার অফিসের কাজ করতে থাকে। এদিকে পাওনাদার তার বাড়িতে এসে বারবার ঘুরে যায়। সে বাড়িতে থাকলেও সুমতি বলে দেয় যে সে বাড়িতে নেই। দেখতে দেখতে তাদের অফিসের অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজারের রিটায়ারমেন্ট হয়ে যায়। এবার শুধু সময়ের অপেক্ষা। সুমতি তাকে জিজ্ঞেস করে যদি সে প্রমোশন পায় তাহলে তার বেতন কত হবে। ভাস্কর তাকে জানায় তার বেতন 6,000 থেকে সোজা 12,000 হয়ে যাবে। সুমতি বলে তাহলে তাদের আর কোনো সমস্যাই থাকবে না। এদিকে অ্যান্টনি তার কাছে আবারও লোনের জন্য আসে। ভাস্কর তাকে বলে আমি তো আগেই বলেছি যে আপনাকে লোন দেওয়া যাবে না। তখন সাম্বা সেখানে এসে অ্যান্টনিকে বলে যে তাদের জন্য মিষ্টি নিয়ে আসতে, ততক্ষণ সে ভাস্করের সাথে কথা বলে নেবে। অ্যান্টনি সেখান থেকে চলে গেলে সাম্বা ভাস্করকে বলে পোর্টে অ্যান্টনির অনেক মাল আটকে আছে, সে 2 লাখ টাকা লোন পেলে তার মাল ছাড়াতে পারবে। বাজারে তার মালের অনেক ডিমান্ড আছে, 2 দিনের মধ্যে সে টাকা ডবল করে নেবে। ভাস্কর সাম্বাকে জিজ্ঞেস করে সে কি কোনো অবৈধ জিনিস পাচার করে কিনা। অ্যান্টনি তখনই সেখানে এসে বলে আমি ইম্পোর্টেড ইলেকট্রনিক্সের ব্যবসা করি, বিদেশ থেকে কম দামে সোনি, প্যানাসোনিক এসব কোম্পানির টিভি কিনে লোকালে বিক্রি করি। এইসব কোম্পানির টিভির এখন প্রচুর ডিমান্ড আছে, দোকানে মাল তোলার কিছুদিনের মধ্যে সব মাল বিক্রি হয়ে যাচ্ছে। এই জন্য আমি অনেক বড় একটি অর্ডার দিয়েছিলাম, কিন্তু শেষ মুহূর্তে আমার পার্টনাররা এই ব্যবসা থেকে হাত গুটিয়ে নেয় আর আমার মাল পোর্টে আটকে যায়। যে জাহাজে আমার মাল এসছে সেই জাহাজের ক্যাপ্টেন আমার বন্ধু, কিন্তু সে বলেছে যদি আমি টাকা না দিতে পারি তাহলে সেই মালগুলো নিলাম করে দেবে। সাম্বা তাকে একটু দূরে যেতে বলে। সাম্বা ভাস্করকে বলে তোর শালার কাছে তো অনেক টাকা আছে, তাকে কিছু টাকা ধার দিতে বল। ভাস্কর বলে সে টাকা দেওয়া তো দূরের কথা, আমাকে সে মানুষ বলেই মনে করে না। সাম্বা বলে আরে এমনি এমনি টাকা ধার দিতে কে বলেছে, তুই তার কাছ থেকে 3% সুদে টাকা ধার নে, আমরা একে 10% সুদে টাকা দেবো। অ্যান্টনির সঙ্গে সঙ্গে বলে সে রাজি আছে। ভাস্কর একটু ভাবার জন্য সময় চায়। অ্যান্টনি তাকে তার ভিজিটিং কার্ড দিয়ে বলে যখনই তার দরকার পড়বে সে যেন একবার কল করে নেয়। ভাস্কর অফিসে যাওয়ার সময় প্যাটেল তাকে ধরে ফেলে। টাকার জন্য সে পাড়ার মধ্যে চেঁচামেচি করে। ভাস্করের মানিব্যাগে একটা পয়সাও ছিল না। প্যাটেলের নজর পড়ে ভাস্করের স্কুটারের উপর। সে ভাস্করের কাছে চাবি চায়। ভাস্কর চাবি দিতে না চাইলে প্যাটেল তার পকেট থেকে চাবি বের করতে গিয়ে তার পকেটটাই ছিঁড়ে ফেলে। এরপর সে স্কুটার জব্দ করে নেয় আর ভাস্করকে বলে যে টাকা জোগাড় হলে স্কুটার ছাড়িয়ে নিয়ে যাস। গোটা পাড়া জড়ো হয়ে তাদের দেখতে থাকে। এদিকে ভাস্করের অফিসে দেরি হয়ে যায়। ট্যাক্সি করে যাওয়ার মতো পর্যাপ্ত টাকা তার কাছে নেই। সে দৌড়তে থাকে, কিন্তু ব্যাংকে গিয়ে সে আবারও ধাক্কা খায়। সুধীর চ্যাটার্জি নামের এক এমপ্লয়িকে ব্যাংকের নতুন অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার বানানো হয়েছে। হিমাংশু বাবু তার সামনে দিয়ে যাওয়ার সময় বলে যে সে অনেক চেষ্টা করেছিল, কিন্তু শেষ অবধি ম্যানেজার সুধীরকে সিলেক্ট করে। পরে সাম্বা এসে ভাস্করকে জানায় যে হিমাংশু বাবু ইচ্ছে করে তোকে প্রমোশন দেয়নি। ম্যানেজার রুম পরিষ্কার করতে গিয়ে সাম্বার হাতে একটি রেকমেন্ডেশন লেটার পড়ে, কিন্তু তাতে ভাস্কর কোনো নামই ছিল না। ভাস্কর রেখে হিমাংশু বাবুর রুমে যায়। তাকে লেটার দেখাতে গেলে হিমাংশু বাবু জিজ্ঞেস করে তুমি এই লেটার কোথায় পেলে। তার জবাব না দিয়ে ভাস্কর বলে গত 3 বছর ধরে আমি বেস্ট এমপ্লয়ি অব দ্য ইয়ার হয়েছি, বিনা দরকারে কোনো ছুটি নেইনি, কত শত এফডি অ্যাকাউন্ট ওপেন করেছি, তারপরে এমন কি কম ছিল যে আমার নাম রেকমেন্ড অবধি করা হয়নি। হিমাংশু বাবু তাকে শান্ত হয়ে বসতে বলে। হিমাংশু বাবু বলে আরো অনেক ফ্যাক্টর আছে যেগুলো কনসিডার করতে হয়। ভাস্কর বলে আপনিও বাঙালি আর সুধীরও বাঙালি, এটাই তো কনসিডার করেছিলেন। এবার হিমাংশু বাবু রেগে যায়। গোটা ব্যাংক তাদের কথা শুনতে পেয়ে জড়ো হয়ে যায়। হিমাংশু বাবু বলে শুধু বাঙালি বলে নয়, সুধীর তোমার থেকে অনেক বেশি কাজ করেছে, অনেক বেশি অ্যাকাউন্ট ওপেন করেছে, আর ও তোমার মতো ক্যাফেতে বসে সাইড বিজনেস করে না। তুমি জানো তুমি যেটা করছো সেটা ইলিগাল। যদি ম্যানেজার এই সম্পর্কে জানতে পারে তাহলে তোমার চাকরি চলে যাবে। তোমার যখন দরকার ছিল তখন এই বাঙালি তোমাকে সাহায্য করেছিল। তোমার যখন বছরে 500 টাকার ইনক্রিমেন্ট দরকার ছিল তখন এই বাঙালি তোমাকে সাহায্য করেছিল, আর তুমি এখন অভিযোগ আনছো যে আমি বাঙালি বলে আরেকজন বাঙালিকে সাহায্য করেছি। চলো ম্যানেজারের কাছে চলো, তারপরে বলছি কে কাকে সাহায্য করেছে। ভাস্কর এ কথা শুনে ঘাবড়ে যায়। সে হিমাংশু বাবুর কাছে ক্ষমা চায়, কিন্তু হিমাংশু বাবু তাতে শান্ত হয় না। সেই অবধি ভাস্কর সবার সামনে তার পায়ে ধরে ক্ষমা চায়। ব্যাংকের সবাই হিমাংশু বাবুকে শান্ত হতে বলে, এমনটা করলে তার চাকরি চলে যাবে, তাই তাকে ক্ষমা করে দিতে বলে। হিমাংশু বাবু ভাস্করকে বলে হিংসা করো না, তুমি সুধীরের মতো কাজ করো, তুমিও একদিন প্রমোশন পাবে। ভাস্কর রুম থেকে বেরিয়ে আসে। গোটা ব্যাংকের সামনে সে আবারও অপদস্থ হয়। ওয়াশরুমে গিয়ে ভাস্কর চোখে মুখে জল দেয়। এরপর সে যেন এক নতুন মানুষ হয়ে যায়। একটু আগে যা হয়েছে সে যেন ভুলে গেছে। সে নতুন উদ্যমে কাজ করতে শুরু করে। তাকে দেখে তার কলিগরা পর্যন্ত অবাক হয়ে যায়। সাম্বা তাকে জিজ্ঞেস করে তুই ঠিক আছিস তো। ভাস্কর হেসে বলে একদম। ছুটির সময় হিমাংশু বাবু ভাস্করকে দেখে বলে যে আজ তার স্ত্রীর জন্মদিন, তাই সে ব্যাংকের নিলামিতে এই মারুতি 800 গাড়িটি কিনে নিয়েছে। ভাস্কর হিমাংশু বাবুকে বলে সকালে যা হয়েছে তা ভুলে যেতে। হিমাংশু বাবু হেসে বলে ওসব আমি ভুলে গেছি, তুইও ভুলে যা। ভাস্কর আর সাম্বা পাশের দোকানে বসে চা সিঙ্গারা খেতে যায়। অ্যান্টনি আবার সেখানে চলে আসে। সাম্বা তাকে দেখে বলে আজ ভাস্করের মুড ভালো নেই। সে অ্যান্টনিকে চলে যেতে বললে ভাস্কর তাকে থামিয়ে অ্যান্টনিকে বসতে বলে। তাকে তার মালের কথা জিজ্ঞেস করলে অ্যান্টনি বলে সে টাকা জোগাড় করতে পারেনি, 1 ঘন্টার মধ্যে তার মাল নিলাম হয়ে যাবে। ভাস্কর জিজ্ঞেস করে সে এখনই যদি 2 লাখ টাকা পায় তাহলে সে কি করবে। অ্যান্টনি বলে 2 ঘন্টার মধ্যে সে 2 লাখ টাকাকে 4 লাখ টাকা করে দেবে। ভাস্কর তার ব্যাগে হাত ঢুকিয়ে 2 লক্ষ টাকা বের করে অ্যান্টনির হাতে দেয়। ভাস্কর অ্যান্টনিকে বলে যান আর টাকা কামিয়ে দেখান।
কিন্তু আপনি যা ইনকাম করবেন তার 20% আমাদের দিতে হবে, 10% আমার আর 10% সাম্বার। অ্যান্টনি নিলামি থামানোর জন্য ফোন করতে যায়। সে চলে গেলে সাম্বা অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে সে এত টাকা কোথায় পেল। ব্যাংক ছুটি হয়ে গেলে ভাস্কর টাকা ভল্টে রাখার আগে সেখান থেকে 2 লক্ষ টাকা সরিয়ে রেখেছিল। সাম্বা বলে এতদিন তুই সৎ পথে টাকা ইনকাম করছিস, এখন এসব কেন? ধরা পড়ে গেলে জেলও হতে পারে। ভাস্কর বলে সামনের সপ্তাহে বাবার চেক আপ করানোর জন্য টাকার প্রয়োজন। গত মাসে ভাই আর বোনের পড়ার খরচ দিয়েছি। বাড়িতে সবাই আমার প্রমোশনের জন্য অপেক্ষা করছে। প্যাটেল আমার স্কুটার তুলে নিয়ে গেছে। অফিসে আসার জন্য আমার পকেটে একটা পয়সাও নেই। পয়সা তো দূরের কথা, পয়সা রাখার জন্য পকেটটাই নেই। এই কয়দিনে অনেক কিছু হারিয়েছি, অনেক হয়েছে। যদি এখান থেকে কিছু করতে পারি তাহলে আমার আর্থিক অবস্থা ঠিক হয়ে যাবে। অ্যান্টনি এসে বলে তার কথা হয়ে গেছে, যদি 1 ঘন্টার মধ্যে সে টাকা জোগাড় করতে পারে তাহলে ওরা নিলামি বন্ধ করে দেবে। ভাস্কর বলে রিস্ক তারাও নিচ্ছে, কিন্তু না জেনে সে রিস্ক নিতে পারবে না। অ্যান্টনি তাকে সব খুলে বলে আজকাল ইলেকট্রনিক ডিভাইসের খুব ডিমান্ড আছে। সনি আর প্যানাসনিক কোম্পানির এক একটা টিভি এমআরপিতে কিনতে গেলে প্রায় 35 থেকে 40 হাজার দাম পড়ে যায়, কিন্তু এই একই টিভি সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো দেশে 12,000 টাকায় পাওয়া যায়। অর্ডার বড় হলে তা 8 থেকে 10 হাজারে কমে আসে। ভাস্কর জিজ্ঞেস করে দামে এত ডিফারেন্স কেন? অ্যান্টনি বলে কোনো ইম্পোর্টেড জিনিসের ওপর সরকার বিভিন্ন ট্যাক্স চাপায়, তার ফলে তার দাম আরো বেড়ে যায়, কিন্তু স্পেয়ার পার্টসের ওপর কোনো ট্যাক্স চাপে না। তারা এই টিভিগুলোকে স্পেয়ার পার্টস বলে নিয়ে আসে। পোর্টে থাকা অফিসারের সাথে পরিচয় থাকলে তা বেরোতে কোনো অসুবিধা হয় না। মাঝপথে ভাস্কর নেমে যায়, কিন্তু সাম্বা অ্যান্টনির সাথে যায়। বাড়ি পৌঁছতে সুমতি ভাস্করকে বলে গোটা কলোনিতে তার আর প্যাটেলের হওয়া ঝামেলার কথা আলোচনা হচ্ছে। ভাস্কর বলে ওরা প্রমোশন অন্য কাউকে দিয়ে দিয়েছে। এদিকে সময় পেরিয়ে যায়, কিন্তু সাম্বা বা অ্যান্টনি কেউই আসে না। ভাস্কর ভাবতে থাকে যদি তারা পৌঁছানোর আগে নিলামি শুরু হয়ে যায়, যদি অ্যান্টনি তাকে ধোকা দেয়, অথবা যদি অ্যান্টনি আর সাম্বা দুজনে মিলে তাকে ধোকা দেয়, কাস্টমসের অফিসাররা তাদের ধরে ফেলল না তো। এইসব ভাবতে ভাবতে ভাস্কর ঘুমিয়ে পড়ে। সুমতি তাকে ডাক দিতে এসে চমকে ওঠে। সুমতি বলে সাম্বা এসেছে। বাইরে বেরিয়ে ভাস্কর সাম্বা আর অ্যান্টনি দুজনকেই দেখতে পায়। তাদের 2.5 লক্ষ টাকা লাভ হয়েছে। অ্যান্টনি তাকে তার 2 লক্ষ টাকা ও লাভের 50,000 টাকা দিয়ে দেয়, আর তার উপর ভরসা করার জন্য অ্যান্টনি তাকে ধন্যবাদ জানায়। ভাস্করও তাকে ধন্যবাদ জানায় তার কথা রাখার জন্য। সাম্বা বলে ভাগ্যিস অ্যান্টনি তখন এসেছিল, নইলে 2 লাখ টাকা নিয়ে তুই কি করতি? অ্যান্টনি বলে আমি কি অন্তর্জামী নাকি? ভাস্কর আমাকে ফোন করেছিল বলেই আমি এসেছিলাম। আসলে ভাস্কর ব্যাংক থেকে টাকা সরানোর আগে অ্যান্টনিকে ফোন করে নেয়। এরপর তারা প্যাটেলের বাড়ি থেকে স্কুটার ছাড়িয়ে আনে। সুমতি স্কুটার দেখে অবাক হয়ে যায়। সোমবার ব্যাংক শুরু হওয়ার আগেই ভাস্কর ব্যাংকের টাকা রেখে দেয়। শনিবারে রেজিস্টারে সে 2 লাখ টাকা কম এন্ট্রি করেছিল। সোমবার এসে সে 2 লাখ টাকা বেশি এন্ট্রি করে দেয়। এইভাবেই তাদের ব্যবসা চলতে থাকে। ভাস্কর বাজারে তার সব দেনা শোধ করে দেয়। বাড়ির জন্য সে টিভি, সোফা আরো অনেক জিনিসপত্র কেনে। কিন্তু সুমতি তার মধ্যে এই পরিবর্তনটা লক্ষ্য করে। সে এখন আর বাড়িতে সেরকম থাকে না, মাঝে মধ্যেই বাড়ির বাইরে রাত কাটায়। সে মদ খেতে শুরু করেছে। তার এত টাকা আসছে কোত্থেকে? ভাস্কর তাকে বলে যে সে অ্যান্টনির সাথে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছে। সে ব্যাংক এমপ্লয়ি, তাই এই কথা তাকে গোপন রাখতে হচ্ছে। সুমতি তাকে জিজ্ঞেস করে এত টাকা পেলে কোথায়? ভাস্কর বলে সে ব্যাংক থেকে লোন নিয়েছে, আর তা থেকে যা প্রফিট হচ্ছে সে টাকায় সে ব্যাংকের আগের সব লোন মিটিয়ে দিয়েছে। ভাস্কর সুমতির হাতে টাকা তুলে দেয়। সুমতি বলে সামনের সপ্তাহে কার্তিকের জন্মদিন, যদি এবার তার সব বন্ধুদের ডেকে একটা জন্মদিন আয়োজন করা যেত তাহলে খুব ভালো হতো। ভাস্কর কার্তিকের জন্য এমন বড় পার্টি দেয় যে সবাই অবাক হয়ে যায়। তার শ্বশুরবাড়ির সবাই জ্বলতে থাকে, আর তার কলিগরা অবাক হয়ে যায়। ভাস্কর তাদের বলে যে তার শালা এই পার্টি দিয়েছে, আর শ্বশুরবাড়ির লোককে বলে যে অফিসে সে বোনাস পেয়েছে। তাদের পার্টিতে অ্যান্টনিও আসে। অ্যান্টনি ভাস্করকে বলে আমার ছেলেকে আমেরিকা পাঠিয়েছিলাম পড়াশোনা করার জন্য, সে এখন পড়াশোনা করে সেখানেই সেটেল হয়ে গেছে। আমাকেও সে নিয়ে যেতে চাইছে, কিন্তু আমি এভাবে খালি হাতে আমার ছেলের উপর বোঝা হতে চাইছি না। দুবাই থেকে 3টি ইম্পোর্টেড কার আসছে, কিন্তু সেগুলো বেনামি। এখানে সেই গাড়ি কেনার জন্য পার্টি রেডি আছে, কিন্তু তার জন্য 10 লক্ষ টাকার প্রয়োজন। এই ডিলটি করতে পারলে টাকা দ্বিগুণ নয় 4 গুণ অব্দি হতে পারে। যাওয়ার আগে এটাই আমার শেষ ডিল হবে। কিন্তু ভাস্কর বলে এত টাকা ব্যাংক থেকে সরানো খুবই চাপের কাজ। সে অ্যান্টনির কাছে ভাবার জন্য কিছু সময় চায়। ভাস্কর পার্টি শেষে কার্তিককে জিজ্ঞেস করে তার পার্টি ভালো লেগেছে তো। কার্তিক কেঁদে কেঁদে বলে তার বন্ধুরা সবসময় বলতো যে কার্তিক কেক খাওয়ার জন্য তাদের বার্থডে পার্টিতে আসে, কিন্তু নিজে কখনোই তাদের নিমন্ত্রণ করে না। কিন্তু আজ তার বার্থডে পার্টিতে এসে সবাই হা হয়ে গেছে। এই ঘটনার পরে ভাস্কর ভাবে তার পরিবারের খুশির জন্য টাকার প্রয়োজন। সে অ্যান্টনিকে ফোন করে বলে শনিবার বিকেলের মধ্যে টাকার ব্যবস্থা হয়ে যাবে। এদিকে ব্যাংকে গিয়ে ভাস্কর অপেক্ষা করতে থাকে যে কখন নারায়ণ স্যার চলে যাবে, কিন্তু আজ নারায়ণ স্যার যেতে অনেক দেরি করে। একসময় ভাস্কর তাকে জিজ্ঞেস করে সে কি থেকে যাবে না বাড়ি যাবে। নারায়ণ স্যার বলে আজ এমনিতেও শনিবার, হাফ ডে, সে থেকে যাচ্ছে। এতে ভাস্কর আর সাম্বার ফ্রাস্ট্রেশন আরো বাড়তে থাকে। ভাস্কর সাম্বাকে একটি আইডিয়া দেয়। সে সাম্বাকে বলে যে নারায়ণ স্যারকে ফোন করে 10 মিনিটের জন্য বিজি রাখতে। সাম্বা বলে আমি 10 মিনিট ধরে তার সাথে কি কথা বলবো?
নারায়ণ স্যারের মেয়ের দীর্ঘদিন ধরে বিয়ে হচ্ছে না। ভাস্কর সাম্বাকে পাত্র সেজে নারায়ণ স্যারকে ফোন করতে বলে। তাদের প্ল্যান সাকসেসফুল হয়। নারায়ণ স্যার ফোনে ব্যস্ত হতে ভাস্কর টাকা তার সুটকেসে সরিয়ে নেয়, এরপরে তা ভল্টে রেখে দেয়। এরপর ভাস্কর সেই টাকা নিয়ে সোজা পোর্টে চলে যায়। তারা ইসমাইল নামের এক লোকের সাথে ডিল করেছিল, কিন্তু ইসমাইল এসে জানায় যে তাদের শোরুমে পুলিশ রেড করে তার দাদাকে ধরে নিয়ে গেছে, তারা আর এই ডিল করতে পারবে না। তারা তিনজনে ফেসে যায়। তাদের সোমবার ব্যাংক খোলার আগে 10 লক্ষ টাকা রেডি রাখতে হবে। ভাস্কর অ্যান্টনিকে বলে, যখন আমরা আগের বার টিভির জন্য সঠিক দাম পাচ্ছিলাম না, তখন আমরা ভেন্ডার পাল্টে দিয়েছিলাম। ঠিক সেরকমই এই গাড়ির ডিল করবে এমন তো আরো অনেক লোক আছে, আমরা তাদের কাছে গাড়ি বিক্রি করতে পারি। অ্যান্টনি এক এক করে কার ডিলারদের ফোন করতে থাকে। সেসব দিক গোয়ায় এক রিসোর্ট ওনার গাড়ি কিনতে রাজি হয়। ভাস্কর সুমতিকে ফোন করে জানিয়ে দেয় যে তার জরুরি কাজে গোয়া যেতে হচ্ছে, কাল সন্ধ্যায় সে বাড়ি ফিরবে। কিন্তু সমস্যা হচ্ছে তাদেরকে গাড়ি চালিয়ে গোয়া যেতে হবে। কিছুক্ষণ পরে এক লোক এসে অ্যান্টনিকে গাড়ির আরসি বুক আর নাম্বার প্লেট দিয়ে যায়, কিন্তু সেই নাম্বার প্লেটগুলো সাধারণ কোনো নাম্বার প্লেট ছিল না, সেগুলো ছিল সরকারি নাম্বার প্লেট। সরকারি নাম্বার প্লেটের সুবিধা হচ্ছে পুলিশ এসব গাড়ি ধরে না, কিন্তু চেকপোস্টে তাদের আরসি বুক আর লাইসেন্স দেখতে চাইবে। তারা সেই নকল লাইসেন্স দেখিয়ে সেখান থেকে ছাড়া পেয়ে যায়। কিন্তু সাম্বা গাড়ি নিয়ে বেরোনোর সময় এক পুলিশ অফিসার তার সামনে চলে আসে। পুলিশ অফিসার রেগে গিয়ে তার গাড়ি থামিয়ে তার গাড়ি সার্চ করতে চায়, কিন্তু গাড়ি থেকে তখন দুজন মন্ত্রীর মতো লোক বেরিয়ে আসে। তারা পুলিশ অফিসারকে ধমক দিয়ে বলে এক্ষুনি তার চাকরি খেয়ে নেবে। সে মুখ্যমন্ত্রীকে ফোন করার ভয় দেখায়, কিন্তু তাদের ফোন চাওয়ার ধরনটা একটু অন্যরকম ছিল, যেন তারা পুলিশের কাছে ভিক্ষা চাইছে। পুলিশ অফিসার জিজ্ঞেস করে এরা এমন ভাবে কথা বলছে কেন? আসলে এরা ভিক্ষুক। ভাস্কর এদের নেতা সাজিয়ে নিয়ে এসেছে, যাতে বাই চান্স ধরা পড়ে গেলে এদের দেখে মনে হয় যে না, এরা সত্যি উচ্চপদস্থ সরকারি নেতা। তারা পুলিশ অফিসারকে সাসপেন্ড করার ভয় দেখালে অফিসার তাদেরকে ক্ষমা করতে বলে। ভাস্কর বলে ঠিক আছে, সামনের সব চেকপোস্টকে বলে দাও তারা যেন এভাবে আর গাড়ি না আটকায়, নইলে তাদের অবস্থাও এই একই রকম হবে। এভাবে তাদেরকে বোকা বানিয়ে তারা সেখান থেকে চলে যায়। এরপর একের পর এক সব চেকপোস্ট পেরিয়ে তারা গোয়া পৌঁছায়। গাড়ি বিক্রি করে তাদের 20 লাখ টাকা প্রফিট হয়। ভাস্কর ভিক্ষুকদের তাদের সাহায্যের জন্য মোটা অঙ্কের টাকা দিয়ে দেয়। তারা বাড়ির জন্য বেরিয়ে পড়ে, কিন্তু অ্যান্টনি সেখান থেকে ডাইরেক্ট এয়ারপোর্টে চলে আসে। সে আমেরিকা চলে যাচ্ছে। এই টাকা দিয়ে সে আমেরিকা একটি ছোট রেস্টুরেন্ট খুলবে। অ্যান্টনি ভাস্করকে তার নাম্বার দিয়ে বলে যদি কখনো তার কোনো প্রয়োজন হয় সে যেন একবার ফোন করে দেয়। ভাস্কর বাড়ি পৌঁছে তার লাভের টাকা গোপনে সরিয়ে রেখে তার সুটকেসে কিছু জামা কাপড় নিয়ে ব্যাংকের জন্য বেরিয়ে পড়ে। কিন্তু ব্যাংকে পৌঁছতেই ব্যাংকের সামনে সে পুলিশদের দাঁড়িয়ে থাকতে দেখে একটু চিন্তিত হয়ে যায়। তার এক কলিগ লতা ম্যাডামকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। সে বলে ব্যাংকে কোনো একটি বড়সড় স্ক্যাম হয়েছে, যার জন্য পুলিশ এসেছে। ভাস্কর ভেতরে ঢুকলেই সবাই তার দিকে তাকিয়ে থাকে। ভাস্কর ভাবে হয়তো সবাই তার বিষয়ে জেনে গেছে। পুলিশ তার দিকে আসতে শুরু করলে তার গলা শুকিয়ে যায়, কিন্তু পুলিশ তাকে সামনে থেকে সরে যেতে বলে। ভাস্কর এবার তার কলিগকে জিজ্ঞেস করে যে আসলে হয়েছেটা কি। সে বলে হিমাংশু স্যার আর সুধীর স্যার লোন অ্যাপ্রুভ করার বিনিময়ে ক্লায়েন্টদের কাছ থেকে কমিশন নিত। তার কাজ যাতে সুবিধা হয় সেজন্য সুধীরকে অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার পোস্টে বসিয়েছে। কিন্তু এক ক্লায়েন্ট এই বিষয়ে কমপ্লেন করে। পুলিশ এসে ইনভেস্টিগেট করে আসল সত্যিটা বের করে আর তাদের অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। ভাস্কর ভল্ট থেকে 40 লাখ টাকা বের করে নারায়ণবাবুকে বলে যে সে 50 লাখ টাকা বের করেছে। নিজের ডেস্কে বসে সুটকেস খুলতে যাবে এমন সময় তাদের ব্যাংকের জেনারেল ম্যানেজার তা দেখে নেয়। সে ভাস্করকে জিজ্ঞেস করে যে সুটকেসে কি আছে। ভাস্কর বলে সে গ্রামের বাড়িতে ঘুরতে গেছিল, সেখান থেকে সোজা চলে এসেছে। সুটকেসে তার জামা কাপড় আছে। জিএম সুটকেস খুলতে বলে আর নারায়ণবাবুকে বলে যে ডেস্কে কত টাকা আছে তা গুনে দেখতে। নারায়ণবাবু গুনে বলে যে 50 লাখ টাকা আছে। ভাস্কর সুটকেস খুললে সেখান থেকে শুধুমাত্র তার জামা কাপড় বেরোয়। আসলে ভাস্কর তার ডেস্কে বসার সাথে সাথে সুটকেস খুলে টাকা বের করে নেয়। জিএম তাকে সুটকেস খুলতে নয় বন্ধ করতে দেখেছিল। এভাবে ভাস্কর আবারও ধরা পড়ে যাওয়ার হাত থেকে বেঁচে যায়। বাড়ি ফিরে সাম্বা তাকে বলে তাদের কাছে এখন অনেক টাকা আছে, তারা ব্যাংকের টাকা ছাড়াই অন্য কোনো পার্টি ধরে এই কাজ চালাতে পারবে। কিন্তু ভাস্কর বলে যে না, তাদের এবার থেমে যাওয়া উচিত। জীবনে কখনো কখনো এমন কিছু সিগন্যাল আসে যা মানুষকে সাবধান করে দিতে চায়। ভাস্কর মনে করে যে এটা তাদের কাছে একটা হলুদ সিগন্যালের মতো ছিল, এবার তাদের সাবধান হয়ে যাওয়া উচিত। কিন্তু সাম্বা ভাস্করকে বলে তোর ইচ্ছা হয় তুই থেমে যা, আমি এখানে থামছি না। সাম্বা পরের দিন ব্যাংকে গিয়ে তার পদ থেকে ইস্তফা দেয় আর পোর্টে তার ব্যবসা চালাতে থাকে। ভাস্কর তার টাকা বিভিন্ন প্রয়োজনীয় খাতে ভাগ করে রাখে। কিন্তু তখনই তার ভাই তাকে এসে বলে যে সে বিদেশে একটি ভালো কলেজে পড়াশোনা করার চান্স পেয়েছে, কিন্তু সেখানে পড়তে গেলে তার অনেক টাকার প্রয়োজন। ভাস্কর তার জমানো টাকা তার ভাইয়ের পড়াশোনার জন্য খরচ করে ফেলে। এর ফলে সে আবার আগের মতো অবস্থায় চলে আসে। ব্যাংকে ঢোকার সময় ভাস্কর তার ব্যাংকের সামনে তার প্রিয় সেই মারুতি 800 গাড়িটি দেখতে পায়। সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলে সে বলে যে হিমাংশু স্যারের বাড়ি থেকে এই গাড়িটি জব্দ করা হয়েছে। ভেতরে যেতেই ভাস্করের ডাক পড়ে। ব্যাংকের চেয়ারম্যান ভাস্করকে ডেকে বলে কিছুদিন আগে ঘটে যাওয়া স্ক্যামের কারণে ব্যাংকের রিজিওনাল ম্যানেজার আর অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার 2 পদই ফাঁকা আছে। তোমার কাজে ব্যাংকের সবাই খুশি, আর তাই ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে যে তোমাকে এই ব্রাঞ্চের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পোস্টে প্রমোট করা হবে। এর ফলে ভাস্করের মাইনে 6000 থেকে বেড়ে সোজা 19000 হয়ে যায়, আর তার সাথে তার যাতায়াত খরচ সহ আরও অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়। চেয়ারম্যান ভাস্করকে জিজ্ঞেস করে তার আরও কিছু দরকার আছে কিনা।
ভাস্কর তার কাছে একটি আবদার করে। ব্যাংকের বাইরে দাঁড়িয়ে থাকা মারুতি 800, যার উপর তার অনেকদিন ধরে নজর ছিল। ভাস্কর সেটি চায়। চেয়ারম্যান রাজি হয়ে যায়। ভাস্কর গাড়ি নিয়ে তার বাড়ির সামনে পৌঁছলে সুমতি তাকে দেখে অবাক হয়ে যায়। ভাস্কর বলে যে সে প্রমোশন পেয়েছে। সুমতি প্রমোশনের কথা শুনে খুবই খুশি হয়ে যায়। এতক্ষণ তো সব ঠিকঠাকই চলছিল, তাহলে ভাস্করকে সিবিআই অ্যারেস্ট করলো কেন? গল্প বর্তমান সময়ে চলে আসে। সিবিআই অফিসার ভাস্করের অ্যাকাউন্ট স্টেটমেন্ট চেক করলে দেখতে পায় তাতে 100 কোটি টাকা রয়েছে। একজন সাধারণ ব্যাংক কর্মচারীর অ্যাকাউন্টে এত টাকা কি করে এলো? গল্প আবার অতীতে চলে যায়। ব্যাংকের চেয়ারম্যান তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সময় বলে, প্রতিটি ব্যাংকে এমন কিছু ক্লায়েন্ট থাকে যারা তাদের ব্যাংকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়। সেরকম তাদের কাছেও একটি ক্লায়েন্ট আছে। ভাস্করকে দেখতে হবে যাতে তার কোনো অসুবিধা না হয়। একদিন সেই ক্লায়েন্টের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, যার নাম সুরজ, সে ভাস্করের কাছে আসে। সুরজের বস তার জন্য কিছু ব্যাংক রিসিপ্ট পাঠিয়েছে। সাধারণ মানুষ যেরকম ব্যাংক থেকে লোন নেয়, সেরকম এক ব্যাংক অন্য ব্যাংক থেকে লোন নিয়ে থাকে, কিন্তু তারা ডাইরেক্টলি লোন নিতে পারে না। তাদেরকে কোনো এক ব্রোকারের মাধ্যমে এই লোন নিতে হয়। ব্যাংকের টাকা কোনো ব্রোকারের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। এরপরে সে ব্রোকার সে টাকা অন্য ব্যাংকে পাঠিয়ে দেয়। আবার টাকা ফেরত দেওয়ার সময় একইভাবে পুনরায় প্রথম ব্যাংকে টাকা ফিরে আসে। লোনের প্রমাণ হিসেবে দেওয়া হয় বিআর, অর্থাৎ ব্যাংক রিসিপ্ট। ব্যাংক রিসিপ্টের মেয়াদ থাকে 2 সপ্তাহ। 2 সপ্তাহের মধ্যে লোনের টাকা ফেরত দিতে হয়। ভাস্করের ব্যাংকের এই ব্রোকারের নাম হার্ষা মেহরা। নামটা চেনা চেনা লাগছে কি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই সিনেমায় তার নামটা একটু চেঞ্জ করা হয়েছে। আর যদি এখনো কেউ বুঝতে না পারেন যে কার কথা বলা হয়েছে, তাদের জন্য খুব তাড়াতাড়ি স্ক্যাম 1992 এর এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে আসবো। তো সুরজ ভাস্করকে বিআর দিয়ে দেয়। ভাস্কর বলে টাকা 2 সপ্তাহের মধ্যে ফেরত দেওয়া চাই। সুরজ বলে কখনো কখনো দেরি হয়ে যায়, আপনি তো সবই জানেন। ভাস্কর বলে হ্যাঁ জানি, তাই বলছি এবার আর দেরি হওয়া চলবে না। সুরজ ভাস্করকে একটি দামি ঘড়ি ঘুষ হিসাবে দিতে চায়, কিন্তু ভাস্কর তা নেয় না। 1 মাস পরে সুরজ টাকা ফেরত দিতে আসে। ভাস্কর তাকে জিজ্ঞেস করে 2 সপ্তাহের জায়গায় 4 সপ্তাহ লাগলো কেন? সুরজ বলে কাটারি ব্যাংক টাকা ফেরত দিতে একটু দেরি করেছে। ভাস্কর বলে ভবিষ্যতে এমনটা যেন না হয়। সুরজ ভাস্করের কাছে গ্রো হাই কোম্পানি আর হার্ষা মেহরার অ্যাকাউন্ট স্টেটমেন্ট চায়। ভাস্কর লতা ম্যাডামকে 2 কপি স্টেটমেন্ট বের করতে বলে। 1 কপি সুরজকে দেয় আর বাকিটা নিজের কাছে রেখে দেয়। সুরজ চলে গেলে ভাস্কর হার্ষা মেহরার অ্যাকাউন্ট স্টেটমেন্ট চেক করে দেখে। তাতে থাকা অর্থের পরিমাণ দেখে সে অবাক হয়ে যায়। কিন্তু এর মধ্যে সে একটি আজব প্যাটার্ন খুঁজে পায়। প্রতি মাসে মগধা ব্যাংক থেকে যে টাকা হার্ষা মেহরার অ্যাকাউন্টে পাঠানো হয়, সেই টাকা তার পরের দিনই হার্ষা মেহরার কোম্পানি গ্রো হাইতে পাঠানো হয়। যে টাকা হার্ষা মেহরার অ্যাকাউন্টে পাঠানো হয় তা তো যাওয়ার কথা কাটারি ব্যাংকে, কিন্তু সেই টাকা যাচ্ছে হার্ষা মেহরার নিজের কোম্পানিতে। স্টেটমেন্টে কাটারি ব্যাংকের কোনো নাম নিশানাই নেই। তাহলে এই টাকা কি কাজে ব্যবহৃত হচ্ছে? ভাস্কর কাটারি ব্যাংকে গিয়ে তাদের অ্যাকাউন্ট স্টেটমেন্ট চায়, কিন্তু ব্যাংকের ম্যানেজার বলে যে তাদের কাছে এখন স্টেটমেন্ট রেডি নেই। স্টেটমেন্ট পেতে গেলে 2 মাসের বেশি সময় লেগে যাবে। ভাস্কর ম্যানেজার হাতে ঠিক সেরকম ঘড়ি দেখতে পায় যেমনটা সুরজ তাকে অফার করেছিল, অর্থাৎ ম্যানেজার টাকার কাছে বিক্রি হয়ে গেছে। শুধু ম্যানেজার নয়, গোটা ব্যাংকটাই বিক্রি হয়ে গেছে। ভাস্কর চলে যেতে চাইলে ব্যাংকের ম্যানেজার বলে যে ভালো হবে যদি সে হার্ষা মেহরার সাথে একবার কথা বলে নেয়। হার্ষা টাকা দিয়ে কি করছিল তা বের করতে ভাস্কর পৌঁছে যায় বোম্বে স্টক এক্সচেঞ্জের সামনে। সেখানে সে জানতে পারে হার্ষা স্টক রিগিং করে। প্রথমে সে কোনো একটা কোম্পানিকে টার্গেট করে, এরপর তাতে প্রচুর টাকা ঢালতে থাকে, যার ফলে কোম্পানির শেয়ারের দাম বাড়তে থাকে। সাধারণ মানুষ শেয়ারের দাম বাড়তে দেখে তাতে টাকা ঢালে। এভাবে শেয়ারের দাম যখন অনেক বেড়ে যায়, তখন হার্ষা একসাথে তার সব শেয়ার বিক্রি করে দেয়। ফলে শেয়ার দাম পড়ে যায়, আর মাঝ থেকে হার্ষা তার টাকা কয়েক গুণ করে বেরিয়ে যায়। কোনো একটি শেয়ারের দাম ম্যানিপুলেট করতে গেলে অনেক টাকার প্রয়োজন। হার্ষা বিভিন্ন পলিটিশিয়ানের ব্ল্যাক মানি এইভাবে হোয়াইট করে। এবার ভাস্কর বুঝতে পারে তার ব্যাংকের টাকা যাচ্ছে কোথায়। ইনসাইডার ট্রেডিং অবৈধ, আর শেয়ার রিগিং করা তো আরও অবৈধ কাজ। বাড়ি ফিরে ভাস্কর এই সমস্ত কথা তাদের চেয়ারম্যানকে জানাতে চায়। সে লতা দিদির কাছে চেয়ারম্যানের ফোন নাম্বার চায়। লতা ম্যাডাম বলে সে কিছুক্ষণ পরে দিচ্ছে। সাথে এও বলে যে সুরজ তার ফোন নম্বর চাইতে ব্যাংকে এসেছে। ভাস্কর তার নাম্বার দিতে নিষেধ করে। সুমতি তার কাছে তার ছেলে নামে নালিশ করতে আসে। কার্তিকের এক বন্ধু আরেক বন্ধুর চকলেট খেয়ে নিচ্ছিল। কার্তিক তা দেখে নেয়। বন্ধুটি বলে যদি সে টিচারকে না বলে তাহলে সে চকলেটের অর্ধেক অংশ তাকে দিয়ে দেবে, আর কার্তিক সেটা নিয়েও নেয়। ভাস্কর কার্তিককে জিজ্ঞেস করে তুমি এমনটা কেন করেছো? কার্তিক বলে যদি আমি টিচারকে বলে দিতাম তাহলে টিচার যার চকলেট তাকে ফেরত দিয়ে দিত, তাহলে আমার সেখানে লাভটা কি হতো? এই কথাটা ভাস্করের মনে গেঁথে যায়। যদি সে হার্ষা মেহরার এই কথা চেয়ারম্যানকে জানিয়ে দেয়, তাহলে চেয়ারম্যান হার্ষা মেহরাকে টাকা দেওয়া বন্ধ করে দেবে, কিন্তু তাতে তার কি লাভ হবে? ভাস্কর লতার দিকে বলে যে সুরজ কি এখনো আছে, তাহলে তার নাম্বারটা তাকে দিয়ে দিতে। নাম্বার পেয়ে সুরজ তার সাথে পার্সোনালি দেখা করতে চায়। ভাস্কর সুরজের সাথে দেখা করতে যায়। সুরজ তাকে টাকা অফার করে, কিন্তু ভাস্কর তা নেয় না। সুরজ বলে আপনি কি চান? ভাস্কর বলে টাকার পরিমাণ সে নিজে সেট করবে। ভাস্কর বলে যে পরিমাণ টাকার বিআর সে ইস্যু করবে তার 1% তার চাই। সেই সাথে যে শেয়ারের দাম তারা বাড়াতে চাইছে তা একদিন আগে তাকে জানাতে হবে, আর কবে বিক্রি করতে হবে তাও তাকে জানাতে হবে। সুরজ এতে রাজি হয়ে যায়। এভাবে ভাস্কর আবার 2 নম্বরের কাজে জড়িয়ে পড়ে। তার কালো টাকা সাদা করতে ভাস্কর আনোয়ার নামের এক ছেলের সাথে দেখা করতে যায়। অ্যান্টনি তার সঙ্গে আনোয়ারের পরিচয় করে দিয়েছিল। আনোয়ারকে সে বলে তার টাকা সাদা করতে হবে। আনোয়ার তাকে লটারি কেনার পরামর্শ দেয়। লটারি এজেন্সিকে টাকা দিলে তারা লটারি জেতার ব্যবস্থা করে দেয়। এভাবে তার কালো টাকা সাদা হয়ে যাবে। পরের দিন
পরদিন খবরের পাতায় তার লটারি জেতার খবর ছাপা হয়। ছেলের জন্মদিনে 25,000 টাকা খরচ করতে গিয়ে তাকে অনেক মিথ্যা কথা বলতে হয়েছিল, কিন্তু আজ যদি সে তার লটারিতে জেতা 25 লাখ টাকাই খরচ করে ফেলে তাহলে কেউ তাকে কিছু বলতে পারবে না। তার লটারি জেতার খবর চারদিকে ছড়িয়ে যায়। ভাস্কর স্টক এক্সচেঞ্জে গিয়ে একটি ট্রেডিং অ্যাকাউন্ট খোলে। সুরজের কথা মতো সে শেয়ার কিনতে থাকে। 2 সপ্তাহ পরে সুরজ তাকে মার্কেট বন্ধ হওয়ার আগে সব শেয়ার বিক্রি করতে বলে। ভাস্কর ব্রোকারকে ফোন করলে সে ফোন ধরে না। রাস্তায় জ্যাম দেখে ভাস্কর দৌড়তে থাকে। দৌড়ে দৌড়ে সে ব্রোকারের কাছে গিয়ে তার সমস্ত শেয়ার বিক্রি করতে বলে। এভাবে সে 2 সপ্তাহের মধ্যে তার টাকা 4 গুণ করে নেয়। আর এই টাকা সে তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। তার কামানো টাকা সে খরচাও করতে থাকে। তার বোন তার বয়ফ্রেন্ডের সাথে ভাস্করকে পরিচয় করিয়ে দেয়। তারা বিয়ে করতে চায়। 2 পরিবারের মধ্যে কথা পাকাপাকি হয়। ছেলেপক্ষ চায় তাদের ছেলের বিয়ে যেন ধুমধাম করে হয়। ভাস্কর তার বোনের বিয়ের জন্য জলের মতো টাকা খরচ করতে থাকে। জুয়েলারি দোকানের সেলসম্যান তাদের দেখে খুব সাধারণ মানুষ মনে করে, তাদেরকে খুব একটা পাত্তা দেয় না। অন্যদের জন্য ফলের জুসের ব্যবস্থা করা হয় আর তাকে জল খেতে হয়। পাখিদের জন্য গাড়ির দরজা খুলে দেওয়া হয় আর তাকে দোকানের সামনে পার্ক করতে নিষেধ করা হয়। গয়না দেখতে চাইলে সেলসম্যান বলে তা অনেক দামের। এমনকি তারা চেক দিয়ে পেমেন্ট করতে চাইলে বলে যে চেক অ্যালাউড নয়। এইসব জিনিস ভাস্কর গায়ে লাগে। ভাস্কর সেদিনই দামি গাড়ি কেনে। এরপর টাকা নিয়ে গয়না কিনতে যায়। তাকে দেখে দোকানের সবার চোখ বড় বড় হয়ে যায়। তার সাথে ঠিক সেরকম ব্যবহার করা হয় যা ধনীদের সাথে করা হতো। ভাস্কর তার অপমানের বদলা নেয়। বিল করার সময় 3 লাখ টাকা কম পড়লে দোকানের মালিক এসে বলে তারা চেকও অ্যাকসেপ্ট করে। ধুমধাম করে তার বোনের বিয়ে হয়। একদিন আনোয়ার বলে 3 মাসে 2 বার লটারি জিতলে সবার চোখে পড়ে যাবে। এর পরিবর্তে সে যদি একটা কোম্পানি খোলে তাহলে সেই কোম্পানিতে ইনভেস্ট করার নামে অনেক টাকা ঢোকানো যাবে। ভাস্কর সুমতির জন্য তার হোম ফুড বিজনেসের একটি কোম্পানি খুলে দেয়। এভাবে আচারের জন্য বিদেশ থেকে অর্ডার আসতে থাকে আর ভাস্কর সুরজের কথা মতো শেয়ার ট্রেড করতে থাকে। তার এখন আর পরিবারকে দেওয়ার মতো সময় নেই। তার বাবা এই জিনিসটি লক্ষ্য করে, কিন্তু ধীরে ধীরে হার্ষা টাকা দিতে দেরি করে আর তার মধ্যে অনেক পরিবর্তন আসতে থাকে। টাকার গরমে তার পরিবার ও কলিগদের সাথে তার ব্যবহারের পরিবর্তন আসতে থাকে। তার গলির সামনে অত বড় গাড়ি পার্ক করায় লোকজনের চলাফেরা করতে অসুবিধা হলে ভাস্কর গলিতে থাকা প্রত্যেকটি বাড়ি ও দোকানের জন্য প্রতি মাসে টাকার ব্যবস্থা করে। বিনিময়ে তারা রাস্তা নিয়ে কোনো কথা বলে না। একদিন রাতে বাড়ি ফেরার সময় ভাস্করের গাড়ির সামনে প্যাটেলের স্কুটার চলে আসে। ভাস্কর সোজা বেরিয়ে যেতে চাইলে প্যাটেল স্কুটার নিয়ে পড়ে যায়। রাগে তার গাড়িতে হেলমেট ছুঁড়ে মেরে বলে রাস্তা কি তার বাবার নাকি। ভাস্কর গাড়ি থেকে নেমে আনোয়ারকে ডেকে জিজ্ঞেস করে যে রাস্তার জন্য প্রতি মাসে কি কোনো টাকা দেওয়া হয় কিনা। আনোয়ার বলে প্রতি মাসে তাকে 3,000 করে টাকা দেওয়া হয়। প্যাটেল ভাস্করের কাছে ভুল স্বীকার করে বলে রাত হয়ে গেছিল তাই সেদিক দিয়ে যাচ্ছিল। ভাস্কর পাশের দোকান থেকে লাঠি বের করে প্যাটেলের স্কুটার ভেঙে দেয়। একদিন টাকা না থাকায় প্যাটেল গোটা এলাকার সামনে যেভাবে তার স্কুটার কেড়ে নিয়েছিল, আজ সেই এলাকার সামনে ভাস্কর প্যাটেলের স্কুটার ভেঙে দিয়ে আনোয়ারকে বলে যে প্যাটেলকে 10,000 টাকা দিয়ে দিতে। সুমতি তার এই ব্যবহার দেখে বলে তার মধ্যে টাকার এত অহংকার কবে থেকে এলো। ভাস্কর তাকেও কথা শুনিয়ে দেয়। তাদের দুজনের মধ্যে মনোমালিন্য হয়। ভাস্কর বাবা চুপচাপ এসব দেখে যায়। সিবিআই অফিসার এতক্ষণ তার কাহিনী শুনে বলে ভাস্কর, তুমি যা ছুঁয়েছো তাই শোনা হয়েছে। তুমি সত্যি খুব ভাগ্যবান, কিন্তু তোমাকে তো দেখে মনে হয় না যে তুমি অতটা অহংকারী। ভাস্কর উত্তর দেয়, যখন মানুষের অহংকারে মাটিতে পা পড়ে না তখন ভগবান গালে এমন থাপ্পড় বসায় যে মানুষ আবার মাটিতে ফিরে আসে। অফিসার তাকে জিজ্ঞেস করে তাহলে এমন কটা থাপ্পড় খেলে যে স্ত্রীর আচারের ব্যবসা বন্ধ করে দিতে হলো। ভাস্কর আবার অতীতের কাহিনী মনে করে। একদিন কাটারি ব্যাংকের ম্যানেজার তার সাথে দেখা করতে আসে। তার স্ত্রীর জন্য একটি লকারের প্রয়োজন, কিন্তু তার নিজের ব্যাংকে কোনো লকার ফাঁকা নেই, তাই সে ভাস্কর কাছে এসেছে। কথায় কথায় তাদের মধ্যে হার্ষাকে নিয়ে কথা হয়। ভাস্কর বলে প্রথমে টাকা সময় মতোই আসতো, কিন্তু ইদানিং টাকা আসতে সময় লাগছে। এত বড় বড় অ্যামাউন্ট অ্যাডজাস্ট করতে তার অসুবিধা হচ্ছে। ম্যানেজার বলে সে তো মাত্র 2-1 কোটি টাকার ব্যাপার। ভাস্কর অবাক হয়ে বলে 2-1 কোটি কি বলছেন? এখনো অব্দি 90 কোটি টাকা বাকি পড়ে আছে। একবারে তো সুরজ 20 কোটি 30 কোটি করে নিয়ে যাচ্ছে। এবার সেই ম্যানেজার অবাক হয়ে যায়, কারণ সে কখনো 9 কোটি টাকার উপর বিয়ার ইস্যুই করেনি। ভাস্কর তাকে তার সই করা বিয়ার দেখালে ম্যানেজার বলে সে এই সইগুলো করেইনি। হার্ষা মেহরা তার সই জাল করে রিসিপ্ট বানিয়েছে। এইগুলো সব জাল রিসিপ্ট। এই কথা যদি বাইরে ছড়িয়ে পড়ে তাহলে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। ভয়ে কাটারি ব্যাংকের ম্যানেজার তার অফিস থেকে বেরিয়ে যায়, কিন্তু সিঁড়ি দিয়ে নামার সময় তার স্ট্রোক হয়। হসপিটালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। হাসপাতালে সুরজ তাকে দেখতে আসে। ভাস্কর তাকে দেখে রেগে গিয়ে বলে যে সামনের বার যখন ব্যাংকে আসবি সব সেটেল করে যাবি। সুরজ তাকে বলে যদি সেটেল না করি তাহলে কি করবি? এই খবর বাইরে বেরোলে তোর চাকরি সবার আগে যাবে। হার্ষাবাই যা করার করে নেবে। রাতে ভাস্কর কাছে ফোন আসে। ভাস্কর দৌড়ে থানায় পৌঁছয়। পুলিশ সাম্বাকে স্মাগলিংয়ের কেসে অ্যারেস্ট করেছে। ভাস্কর টাকা দিয়ে সাম্বাকে ছাড়িয়ে নিয়ে আসে। সাম্বা বলে তার পার্টনার তাকে ধোকা দিয়েছে, তার যা ছিল সব চলে গেছে। এদিকে সুমতির দাদা ব্যবসায় লস করে অনেক দেনায় ডুবে যায়। সুমতির দাদা ভাস্করের কাছে কিছু টাকা সাহায্য চায়, কিন্তু সুমতির সেই সব দিনের কথা মনে পড়ে যায় যখন তাদের কাছে কোনো টাকা ছিল না, আর তার দাদা তাদেরকে বিন্দুমাত্র সাহায্য করেনি। সুমতির মা তার কানে বিষ ঢালতে থাকে, কিন্তু সুমতি বলে যখন আমাদের টাকার দরকার ছিল তখন তুমি এসব কথা তোমার ছেলেকে বলতে পারোনি, আর এখন যখন টাকার দরকার পড়েছে তখন আমাদের কথা মনে পড়েছে। সুমতির মা বলে তুই যে বিজনেস করে বড়লোক হয়েছিস সে আইডিয়াটা আমি তোকে দিয়েছিলাম, আর আজ যখন টাকার উপর বসে আছিস তখন আমাদের কথা মনে পড়ছে না। সুমতি রেগে বাড়ি
বাড়ি ফিরে তার দোকান নিজের হাতে ভেঙে ফেলে। সুমতি ঘরে বসে কাঁদতে থাকে। ভাস্কর তার সাথে কথা বলতে চায়, আর তখনই ভাস্করের বাবা পেছন থেকে তাকে ডেকে বলে যে তার সাথে ভাস্করের জরুরি কথা আছে। ভাস্করের বাবা এতদিন কোনো কথাই বলতেন না, কিন্তু আজ তার ভাস্করের সাথে কথা বলার প্রয়োজন আছে। ঘরে ডেকে ভাস্করকে সে সুমতির বিজনেসের রিসিপ্ট দেখায়। ভাস্কর তাকে কোনো মতে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ভাস্করের বাবা বলে যে ভুলে যাস না আমি একসময় টপ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলাম, এসব গল্প তুই অন্য কাউকে বোঝাস। এক সময় তোর টাকার দরকার ছিল, কিন্তু এখন সেটা তোর নেশা হয়ে গেছে। ভাস্কর বলে এসব তো আমি আমার পরিবারের জন্যই করেছি। ভাস্করের বাবা বলে সবাই পরিবারের জন্যই শুরু করে, এরপর একসময় সে পরিবারকেই ভুলে যায়। সবকিছুরই একটা সময় থাকে, কখনো কখনো থেমে যাওয়াটাই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত হয়। ভাস্কর তার বাবার কথা বুঝতে পারে। সে সুমতি হোম ফুড বিজনেস বন্ধ করে দেয়, মার্কেটে গিয়ে তার সমস্ত শেয়ার বিক্রি করে দেয়। এদিকে সুরজ চেয়ারম্যানের কাছ থেকে পারমিশন নিয়ে ভাস্করের কাছে বিয়ার ইস্যু করতে থাকে। ভাস্করের ভাই ফোন করে বলে তার এই জায়গাটা খুব ভালো লেগে গেছে। ভাস্কর বলে সে টাকা পাঠাচ্ছে, তার ভাই যেন সেখানে একটা বাড়ি কিনে নেয়, আর তার কেনা ফ্ল্যাট সে তার বোনের নামে করে দেয়। শেয়ারের কিছু টাকা সাম্বা ও সুমতির দাদাকে দিয়ে দেয়। কলিগদের সাথেও সে তার মনোমালিন্য ঠিক করে নেয়। প্যাটেল ভাইকে সে তার স্কুটার দিয়ে দেয়। সুমতির সাথে ঝগড়া ঝামেলা বাদ দিয়ে সে আবার আগের মতো হয়ে যাওয়ার চেষ্টা করে। ভাস্কর ব্যাংকে গিয়ে নিজের রেজিগনেশন লেটার সাবমিট করে। কিছুদিন পরে লতা ম্যাডাম তাকে ফোন করে বলে সামনের মাসে রিজার্ভ ব্যাংকের রিপোর্ট সাবমিট করতে হবে। ভাস্কর বলে আমি আর ওখানে এখন কাজ করি না, তো ওটার সাথে আমার কোনো সম্পর্কই নেই। এরপরের দিন ভাস্কর মর্নিং ওয়াক করতে যায়, আর সিবিআই তাকে ধরে নেয়। এটাই ছিল ভাস্করের ফ্ল্যাশব্যাক। এবার বর্তমান সময়ে ফেরা যাক। সিবিআই অফিসার ভাস্করকে একটি ডিল দেয়। তার ব্যাংকে যে 100 কোটি টাকা আছে সেই টাকা হার্ষা মেহরার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। সেই টাকা হার্ষা ব্যাংকে দিয়ে দেবে। এর ফলে ব্যাংকে যে টাকার ঘাটতি হয়েছিল তা পূর্ণ হয়ে যাবে। আর যদি ভাস্কর তা না করে তাহলে সিবিআই রিপোর্ট দেবে যে ভাস্করের আর্থিক ট্রানজাকশনে গরমিল আছে। এর ফলে কেস চলে যাবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে, আর তখন ভাস্করের সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে। তার পরিবারের কাছে একটা পয়সাও থাকবে না। তাই ভালো হবে যদি সে এই ডিল অ্যাকসেপ্ট করে। ভাস্কর বুঝতে পারে সিবিআই অফিসার হার্ষা মেহরার সাথে যুক্ত আছে। ভাস্কর বাইরে বেরিয়ে দেখতে পায় ব্যাংকের জেনারেল ম্যানেজার ও চেয়ারম্যান দুইজনই দাঁড়িয়ে আছে। এই দুইজনও এই স্ক্যামের সাথে যুক্ত। চেয়ারম্যান তাকে বলে যে সে জানতো তার ব্যাংকের টাকা ফেসে যাচ্ছে, তাই ভাস্করকে বলির পাঠা বানিয়ে রিজিওনাল ম্যানেজার করা হয়, আর তার হাত দিয়ে বিআর সাইন করানো হয়। সে যে এত টাকা ইনকাম করছে সে কথাও তারা জানত। এখন ভাস্করকে এই ডিল মানতেই হবে। ভাস্করকে বলির পাঠা হতে হচ্ছে এই কারণ যদি সে চুপচাপ থাকতো তাহলে এত কিছু হয়তো হতো না। কিন্তু সে বিআর ইস্যু করতে চায়নি, এমনকি রিজার্ভ ব্যাংকে গিয়ে কমপ্লেন করে এসেছে যে তাদের ব্যাংকে কোনো গরমিল হচ্ছে। ভাস্কর আর কোনো উপায় না পেয়ে সেই অবধি তার টাকা চেক হিসাবে হার্ষা মেহরাকে দিয়ে দেয়। কিছুদিন পরে সুরজ সেই টাকা ব্যাংকে ট্রান্সফার করতে আসে। তখন লতা ম্যাডাম ম্যানেজারকে বলে এটা সম্ভব নয়, কারণ ভাস্করের অ্যাকাউন্টে কোনো টাকাই নেই। টাকা থাকা তো দূরের কথা, ভাস্করের অ্যাকাউন্ট অ্যাক্টিভই নেই। দুদিন আগে ব্যাংকে এসে সে তার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে গেছে। জেনারেল ম্যানেজার ভাস্করের অ্যাকাউন্ট চেক করে দেখে তাতে এখনো 100 কোটি টাকা জমা আছে, কিন্তু লতা ম্যাডাম বলে এটা তো আগের মাসের রিপোর্ট দেখাচ্ছে, এই মাসের রিপোর্ট এখনো আপডেট করা হয়নি। অর্থাৎ ভাস্কর চালাকি করে নিজের অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা বের করে অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। সিবিআই অফিসার ভাস্করের খোঁজ করে সে এখন আছে কোথায়। ভাস্কর তার সমস্ত সম্পত্তি বিক্রি করে আমেরিকা চলে গেছে। ভাস্কর আগেই বুঝে গেছিল যে ব্যাংকের চেয়ারম্যান ও ম্যানেজার দুই এই কাণ্ডের সাথে জড়িত আছে, তাই সে বাবার পরামর্শে আমেরিকায় ইনভেস্টর ভিসা হিসাবে অ্যাপ্লাই করে এবং অ্যান্টনির সাহায্যে সেখানে একটি হোটেল কেনে। তার বাবার পরিচিত দুই লোকের মাধ্যমে সে তার সমস্ত পেপার ওয়ার্ক কমপ্লিট করে। এরপর সে আমেরিকায় চলে যায়। সিবিআই অফিসার তার বাড়ি গিয়ে তাকে পায় না। এদিকে ব্যাংকের রিজার্ভ ব্যাংক থেকে লোক এসে অ্যাকাউন্ট চেক করে। অ্যাকাউন্টে গরমিল দেখে চেয়ারম্যান ও ম্যানেজারকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। সেই সাথে সিবিআই অফিসারকেও অ্যারেস্ট করা হয়, এমনকি হার্ষা মেহরাও ধরা পড়ে। এদিকে ভাস্কর নিজে ধরিয়ে দিয়েছে বলে তার উপর আর কোনো সন্দেহ থাকে না। ভাস্কর আমেরিকায় হোটেল খুলে এক সচ্ছল জীবনযাপন পালন করে, আর সিনেমা এখানেই শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল লাকি ভাস্কর সিনেমার কাহিনী। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।